তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা তাপগতীয় বিভিন্ন রকম প্যারামিটার বা রাশিগুলোকে বা কোয়ান্টিটিগুলোকে ফিক্সড রেখে বাকিগুলোকে পরিবর্তনশীল করে দিই। বিষয়টা এরকম যে তুমি নর্মালি কোনো একটা তাপগতীয় সিস্টেমের মধ্যে কয়েকটা প্যারামিটার পাবে বা কয়েকটা রাশি পাবে। একটা হচ্ছে চাপ পাবে, একটা হচ্ছে আয়তন পাবে, একটা হচ্ছে তাপমাত্রা পাবে এবং আরেকটা হচ্ছে তুমি তাপ পাবে। তো আমি যদি যে কোনো একটাকে ফিক্সড রেখে বাকিগুলো যদি ভ্যারিয়েবল করি বা পরিবর্তনশীল করে দিই, তাহলে ওই জিনিসটার জন্য আমাদের এক একটা তাপগতীয় প্রক্রিয়া পাওয়া যাবে। তাহলে বিষয়টা কীরকম, আমরা এখানে টোটাল 4টা জিনিস পাচ্ছি। তুমি এক একটাকে যদি ফিক্সড রাখো বা একদম অপরিবর্তনশীল রাখো কোনো একটা সিস্টেমের মধ্যে, তাহলে সেটা স্পেসিফিক কোনো একটা তাপগতীয় প্রক্রিয়াকে শো করবে। যেমন আমরা এখানে প্রথমটা দেখি, সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। খেয়াল করে দেখো, সমচাপ মানে হচ্ছে কি চাপকে আমি ফিক্সড করে রাখবো বা চাপটাকে আমি সমান রাখবো। তাহলে চাপ যখন আমাদের ফিক্সড হবে বা সমান হবে তখন সেটাকে বলা হয় আইসোবারিক প্রসেস বা সমচাপ প্রক্রিয়া। তারপর এটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া। খুবই সহজ, তুমি যদি আয়তনকে ফিক্সড করে রাখো কোনো একটা সিস্টেমের মধ্যে বা আয়তনের মানটা যদি অপরিবর্তনীয় রাখো টোটাল তাপগতীয় সিস্টেমে, তাহলে সেটা হবে কি সমায়তন প্রক্রিয়া। বাট ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন সমচাপ প্রক্রিয়া নিয়ে কাজ করবে তখন শুধুমাত্র তোমার চাপটাই ফিক্স থাকবে, অন্য কোনো কিছু কিন্তু ফিক্স থাকবে না। অন্য জিনিসগুলো চেঞ্জ হবে, যেমন আয়তন, তাপমাত্রা, তাপ এগুলো চেঞ্জ হবে। আবার তুমি যখন সমায়তন নিয়ে কথা বলবে তখন শুধুমাত্র আয়তনটাই ফিক্স থাকবে, বাট বাকিগুলো কিন্তু পরিবর্তনশীল হবে। একইভাবে আমরা আরেকটা প্রসেস দেখতে পারি বা প্রক্রিয়া দেখতে পারি, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ মানে হচ্ছে কি সম যোগ উষ্ণ, মানে একই তাপমাত্রা থাকবে যখন কোনো একটা সিস্টেমে। তার মানে তুমি যখন তাপমাত্রাকে ফিক্স করে দিবে কোনো একটা সিস্টেমের জন্য, সেটা যদি পরিবর্তন না হয়, বাকিগুলো যদি পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। এবং ফাইনালি আরেকটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস, যেখানে আমরা কি করি, এই তাপ যেটা আছে সেটাকে ফিক্সড করে দিই। তার মানে তাপমাত্রা এক জিনিস, তাপ কিন্তু আরেক জিনিস। আমি তোমাকে অনেকবার এটা বলেছিলাম। তার মানে এখানে প্রত্যেকটা কোয়ান্টিটি বা রাশি বা প্যারামিটারগুলো একদম স্থির করার মাধ্যমে বা ফিক্সড করার মাধ্যমে আমরা 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস পেয়ে থাকি। তো এবার যেটা করব সেটা হচ্ছে একদম প্রথম প্রক্রিয়াটা দেখব বা সমচাপ প্রক্রিয়াটা দেখব, যেটা হচ্ছে আইসোবারিক প্রসেস। তো এখানে বিষয়টা কীরকম হয় তোমরা দেখতে পাচ্ছ। আইসোবারিক বা সমচাপ মানে হচ্ছে আমাদের কোনো একটা তাপগতীয় প্রসেসের মধ্যে বা প্রক্রিয়ার মধ্যে একদম সব সময় চাপের মানটা সেম থাকবে। এখন চাপটাকে আমরা কিভাবে সেম রাখতে পারি, খেয়াল করে দেখো। আমি যদি এখানে দুটো ঘটনা দেখা, একটা হচ্ছে বিফোর, আরেকটা হচ্ছে কি আফটার। তো একদম শুরুতে আমরা কোনো একটা কন্টেইনার বা সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিয়েছিলাম। তো তোমরা এই ব্লু কালার দিয়ে গ্যাসটাকে দেখতে পারো। তো তারপরে আমরা নিচে একটা নির্দিষ্ট হিট সোর্স বা তাপের উৎস দিয়েছি, মানে আগুন ধরে দিয়েছি। তখন কি হবে, আমাদের এই গ্যাসের ভেতরে অবশ্যই চাপ বাড়বে, তাই না? যেহেতু আমরা এখানে তাপ দিচ্ছি, তার মানে গ্যাসের ভেতরে থাকা অণুপরমাণুগুলো তাদের কম্পন শক্তি, গতিশক্তি বাড়িয়ে দিবে। তো সেই কারণে সে কী করবে, চাপ প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে আমাদের এই ঢাকনাটার উপর, যেটাকে আমরা পিস্টন নাম দিয়েছি। তো তখন হবে কি, এই যে আমাদের তাপ প্রয়োগের ফলে ভেতরে চাপ বেড়ে গেছে, এই চাপটাকে প্রশমিত করার জন্য আমাদের পিস্টন বা ঢাকনাটা উপরের দিকে উঠে যাবে। অর্থাৎ আমরা এখানে এমন একটা পিস্টন বা ঢাকনা ইউজ করব যেটা হচ্ছে ঘর্ষণহীন বা ফ্রিকশনলেস, যার জন্য আমাদের খুব সহজেই কিছু পরিমাণ চাপ বা বল পেলেই আমাদের ঢাকনাটা একদম উপরে উঠে যাবে। এবং তুমি সেকেন্ড কন্ডিশনে দেখতে পাচ্ছ যে তাপ প্রয়োগের পর আমাদের ঢাকনাটা বা পিস্টনটা কিন্তু উপরে উঠে গেছে। যদি উপরে উঠে যায় তাহলে ভেতরের যে চাপটা আছে সেটা কিন্তু আগের মতো আর বাড়বে না, সেটা আগের মতোই কি থাকবে, সেম থাকবে। তাহলে আমি বলতে পারি, যদি আমি কোনো পিস্টনকে এমনভাবে রাখি যেটার সাথে আমাদের পাত্রের দেয়ালের কোনো ঘর্ষণ থাকবে না বা ফ্রিকশন থাকবে না, এবং তাপ প্রয়োগের সাথে সাথে সেটা উঠানামা করতে পারবে, ওই ধরনের সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের সমচাপ প্রক্রিয়া সংঘটিত হয়। আবার তুমি যদি এই তাপমাত্রাটা বন্ধ করে দাও, দ্যাট মিনস তুমি যদি তাপের উৎস বা আগুনটাকে যদি নিভিয়ে ফেলো, তাহলে কিন্তু আমাদের পিস্টনটা আবার নিচে নেমে আসবে এবং ঠিক সে আগের অবস্থায় ফিরে যাবে। কেননা এই ক্ষেত্রে তার চাপ যেহেতু কমে যাচ্ছে, তাই চাপটাকে কনস্ট্যান্ট রাখার জন্য বা একই রকম রাখার জন্য এই ঢাকনাটা আবার নিচে নেমে যাবে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে তুমি যদি সমচাপ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার ঢাকনাটাকে ফিক্সড রাখা যাবে না, বা এই যে ভেতরে আয়তনটা আছে ভি বা ভলিউম, এটাকে ফিক্সড রাখতে পারবে না। তোমাকে অবশ্যই আয়তনটা চেঞ্জ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ একদম শুরুতে আমাদের আয়তন ছিল কম, বাট যখন আমি তাপ প্রয়োগ করেছি তখন কিন্তু আমাদের গ্যাসটা প্রসারিত হয়েছে বা সম্প্রসারণ হয়েছে বা এক্সপান্ড হয়েছে, যার জন্য আমাদের আয়তনটা বেড়ে গেছে। এখন তুমি যদি আয়তন ফিক্সড রাখতে বা বলা যায় ঢাকনাটাকে যদি তুমি আগের মতো এই লেভেল বরাবর রাখতে বা পিস্টনটাকে যদি ঠিক এই লেভেল বরাবর রাখতে, তখন কিন্তু ভেতরে অনেক বেশি পরিমাণ ছোটাছুটি করতো অণু পরমাণুগুলো, যেহেতু আমি এখানে তাপ প্রয়োগ করেছি, যার ফলে আমাদের চাপের মান কি অনেক বেশি পরিমাণে বেড়ে যেত। তাহলে তুমি যদি সমচাপ প্রক্রিয়া
রাখতে চাও বা কোনো একটা প্রক্রিয়াকে আইসোবারিক প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এমনভাবে সাজাতে হবে সিস্টেমটা যাতে তাপ প্রয়োগের সাথে সাথেই সেখানে থাকা গ্যাসের আয়তনটা সম্প্রসারণ হয়, এবং তাপ যদি অপসারণ করি তাহলে গ্যাসের আয়তনটা যেন আগের অবস্থায় ফিরে আসে। ওই সমস্ত ক্ষেত্রে তুমি এখানে সমচাপ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমাদের মেইন শর্ত বা কন্ডিশনটা হচ্ছে কি, অবশ্যই আমাদের পিস্টন বা ঢাকনা কোনো একটা সিস্টেমে যদি আমি কাজে লাগাই সেটা আমাদের উঠানামা করতে পারবে, এবং সেক্ষেত্রে পাত্রের দেওয়ালের সাথে তার কোনো সংঘর্ষ থাকবে না বা ফ্রিকশন থাকবে না। তাহলে আমাদের বিফোর বা ইনিশিয়ালে যদি চাপ হয় পিআই এবং ফাইনাল যদি চাপ হয় আমাদের পিএফ এই সিস্টেমের জন্য, তাহলে আমি সমচাপ প্রক্রিয়া বলতে পারবো। ইনিশিয়াল চাপ মানে যা, ফাইনাল চাপ মানে কি তা, মানে আদি চাপ এবং শেষ চাপ এই দুটোই কি সমান থাকবে। যেমন একটা গ্রাফের মাধ্যমে যদি দেখাই, তোমরা খুব পরিচিত একটা গ্রাফ চিনো, সেটা হচ্ছে পিভি গ্রাফ, যেখানে এক্স অক্ষ বরাবর আমরা গ্যাসের আয়তনকে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর আমরা গ্যাসের চাপকে প্রকাশ করি। তাহলে দেখতে পাচ্ছ একদম এই পয়েন্টে বা ইনিশিয়াল স্টেজে যেটা হচ্ছে এই বিন্দুতে আমাদের চাপ ছিল পি এবং আয়তন ছিল হচ্ছে কি ভিএ, এবং যতই আমরা সময়ের সাথে সাথে তাপ প্রয়োগ করছি বা বলা যায় আমরা এখানে একটা তাপগতীয় প্রক্রিয়া চালাচ্ছি, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে এই তাপগতীয় প্রক্রিয়াটা বি বিন্দু পর্যন্ত এসে অবস্থান করছে, এবং বি বিন্দুতেও কিন্তু তার চাপটা পি একই রয়েছে, বাট আয়তনটা কিন্তু এখানে ভি অফ বি বা চেঞ্জ হয়েছে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত আমাদের আয়তনের পরিবর্তন হওয়ার সাথে সাথে চাপের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এবং এই টোটাল প্রসেসের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যতটুকু এরিয়া বা ক্ষেত্রফল পাচ্ছি ইয়েলো কালার বা হোল কালারে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে কি আমাদের কৃতকাজ নির্দেশ করবে। কেননা তুমি জানো পিভি ডায়াগ্রামের মধ্যে আমাদের কৃতকাজের পরিমাণ কি, চাপ গুণন ক্ষেত্রফল, অথবা বলা যায় টোটাল এরিয়াটা, যেটা আমরা কৃতকাজের যে ক্লাসটা করেছিলাম সেখানে দেখেছি। তাহলে কৃতকাজ মানেই হচ্ছে কি পিভি গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার একটা গ্রাফ, যেখানে দেখতে পাচ্ছ চাপের মানটা সবসময় একই রকম থাকছে। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজের মান কতটুকু সেটা দেখব। তার জন্য আমরা আগের ছবিটা আরও একবার দেখে ফেলি। খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম আমাদের এখানে একদম আদি অবস্থায় চাপটা কত ছিল। তুমি ধরে নিতে পারো আদি অবস্থায় চাপ ছিল আমাদের P1 এবং শেষ অবস্থায় আমাদের চাপ ছিল হচ্ছে P2। আদি অবস্থা আমি এখানে আয়তন দেখতে পাচ্ছি VI এবং শেষ অবস্থা আয়তন হচ্ছে VF। তো তুমি এখানে চাইলে PI ধরতে পারো ইনিশিয়াল প্রেশার, আর PF ধরতে পারো তুমি ফাইনাল প্রেশার, তোমার ইচ্ছা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তাপ প্রয়োগ করেছি, তাপ প্রয়োগ করার পর আমাদের জাস্ট আগের যে আয়তনটা ছিল সেই আয়তনটা কিছু পরিমাণ কিন্তু এখানে বেড়ে গেছে। দ্যাট মিনস আমি যদি একটু দাগ টানি তুমি দেখতে পাবা এতটুকু পরিমাণ কিন্তু আমাদের আয়তন বেড়েছে, এবং আয়তন যে বেড়েছে বাড়ার সাথে সাথে আমাদের যে পাত্রটা আছে বা সিলিন্ডারটা আছে বা কন্টেইনারটা আছে সেই কন্টেইনারের যে লেন্থ আছে বা দৈর্ঘ্য আছে সেটাও কিন্তু বেড়েছে। কেননা দেখতে পাচ্ছ আমাদের আগে কিন্তু এতটুকু দৈর্ঘ্যের মধ্যে আমাদের গ্যাসের বিস্তৃতি ছিল, বাট এখন কিন্তু টোটালি এতটুকু দৈর্ঘ্যের মধ্যে আমাদের গ্যাসের বিস্তৃতিটা দেখা যাচ্ছে, বা গ্যাসের যে স্তম্ভ আছে স্তম্ভের দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে। এবং এই যে গ্যাসের স্তম্ভর দৈর্ঘ্যটা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আয়তনটাও তার বেড়েছে। বাট আমি যদি বলি এই দৈর্ঘ্যটা বেড়ে যাওয়া হচ্ছে আমাদের সরণের সাথে রিলেটেড, তাহলে তুমি কিন্তু এখান থেকে কৃতকাজটা বের করতে পারবে। তার মানে আমাদের কিন্তু এখানে কিছু পরিমাণ সরণ হয়েছে। এখন খেয়াল করো আমাদের এই গ্যাসের পাত্রের ভিতরে কিন্তু অবশ্যই কিছু না কিছু পরিমাণ চাপ কাজ করে, তাই না? কেননা তুমি দেখতে পাচ্ছ যে অলরেডি আমি তাপ ধরিয়েছি একদম শুরুতে, তখন কিন্তু ঢাকনাটা আগের অবস্থাতে ছিল। তো যখন আমাদের এরকম তাপের পরিমাণ বাড়বে, ভেতর থাকে আমাদের চাপের পরিমাণটাও কি বাড়বে। আর চাপ যদি বাড়ে সে কিন্তু আমাদের এই চাপের মাধ্যমে পিস্টনটাকে উপরে ঠেলা শুরু করবে, এবং তারপরে কিন্তু এই পিস্টনটা কি করবে, উপরের দিকে উঠবে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু পরিমাণ চাপ প্রয়োগ করেছিল গ্যাস, ধরা যাক পি অফ ইনিশিয়াল চাপ, যার ফলে আমাদের পিস্টনটা কি হয়েছে, উপরের দিকে উঠে গেছে বা ঢাকনাটা উপরের দিকে উঠে গেছে। এখন চাপ যখন কোনো একটা নির্দিষ্ট এরিয়া বা ক্ষেত্রফলের মধ্যে আঘাত করে তখন সেটা হয়ে যায় কি বল। যেমন আমি এখানে তোমাকে একে দেখাচ্ছি, ধর আমি পি পরিমাণ চাপ প্রয়োগ করলাম কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে, এবং তুমি ধরে নাও এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তো দেখো তো এখানে আমি একটা বৃত্তাকার ক্ষেত্রফল এঁকেছি, যেটা কিন্তু আমাদের পিস্টন বা ঢাকনাটার শেপটা ছিল, তাই না? তার মানে আমাদের পিস্টন বা ঢাকনাটা যেহেতু বৃত্তাকার, তার মানে অবশ্যই এই পিস্টন বা ঢাকনার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া থাকবে এ। তাহলে আমি যদি ক্রস সেকশনাল এরিয়া এ ধরি, তাহলে অবশ্যই আমাদের এখানে যেই নির্দিষ্ট বল আমরা দেখতে পাবো, যে বল দ্বারা পিস্টনটাকে ঠেলছে গ্যাসগুলো, সেই বলের মানটা কী হবে, F = P × A। এটা আমরা কোত্থেকে পেলাম, এটা কিন্তু আমরা সেই চাপের সূত্র থেকে পেয়েছি। দ্যাট মিনস আমি যদি একদম শুরুর থেকে দেখাই, তোমরা যেন চাপ মানে হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে আমাদের এখানে ক্ষেত্রফলটা হচ্ছে এ, যেটা হচ্ছে পিস্টনের মানে পিস্টন বা
ঢাকনার ক্ষেত্রফল, তারপরে এফ হচ্ছে আমাদের সেই বল যেটা আমাদের গ্যাস ঠেলছে পিস্টনকে, আর পি হচ্ছে কি আমাদের চাপ। তাহলে আমি ফাইনালি লিখতে পারি আমাদের যে বল ধারা পিস্টনটা উপরের দিকে উঠছে সেই বলটা হচ্ছে কি অবশ্যই পি ইন্টু এ। এবং এখানে মজার বিষয় হচ্ছে কি, তুমি যদি এই ঘটনাটা মহাশূন্যে করো তখন কিন্তু আমাদের এখানে উপর থেকে এক্সট্রা কোনো চাপ কিন্তু কাজ করবে না, বা এক্সট্রা কোনো বল কিন্তু উপরে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজের পরিমাণ একদমই শূন্য হবে। আমি যেটা তোমাকে অনেকবার বলেছিলাম যে তোমাকে যদি বিপরীত দিকে প্রয়োগ করা কোনো বল না দেওয়া হয়, তুমি যে বলটা অ্যাপ্লাই করেছো তার বিপরীতে, তখন কিন্তু সেটা কোনো কাজ হবে না। তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের পৃথিবীতে বা অন্য কোনো গ্রহে, যেটা মহাশূন্য না, যেখানে অবশ্যই একটা চাপ থাকবে বা বল থাকবে, যেটাকে আমরা বায়ুমণ্ডলীয় বল বলতে পারি বা অ্যাটমসফিয়ারিক প্রেশার বলতে পারি বা চাপ বলতে পারি। তো যাই হোক, আমাদের বিষয়গুলো অলরেডি জানা হয়েছে। তো আমরা এখানে পি ইজিক্যাল টু মানে এফ ইজিক্যাল টু পি এ এই সম্পর্কটা তৈরি করে রাখতে পারি। এরপর দেখো, তুমি ধরে নাও আমাদের এখানে যে স্মরণটুকু হয়েছে এক্সট্রা, দ্যাট মিনস আমি একটু রেড কালারে দেখাই, এই এক্সট্রা এই স্মরণটুকু হচ্ছে অতি ক্ষুদ্র একটা স্মরণ। তুমি ধরে নাও ডিএক্স পরিমাণ এখানে স্মরণ হয়েছে। তার মানে আমরা এখানে এই স্মরণটা কীভাবে করেছি, ঢাকনাটার অবশ্যই একটা বল প্রয়োগ করে স্মরণটা করেছি, এবং ওই বলের মানটাই হচ্ছে কি অবশ্যই এফ। তার মানে আমাদের এখানে বলও আছে, আবার ডিএক্স পরিমাণ অতি ক্ষুদ্র স্মরণও আছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই দুটোকে কাজে লাগিয়ে অতি ক্ষুদ্র একটা কাজের মান বের করতে পারি, যেটাকে আমরা ডিডব্লিউ বলতে পারি। তাহলে কাজ মানে কি, কৃতকাজ মানে হচ্ছে বল গুণন স্মরণ, তাই না? একদম শর্টকাট ওয়েতে যদি বলি, তাহলে বল হচ্ছে আমাদের এখানে এফ আর স্মরণ হচ্ছে কি আমাদের ডিএক্স। তাহলে বল এবং স্মরণ যদি গুণ করি আমরা অতি ক্ষুদ্র কৃতকাজ পাবো, যে কাজের মাধ্যমে আমাদের গ্যাসের অণুগুলো ডিএক্স পরিমাণ স্মরণ ঘটিয়েছে এই পিস্টনটার বা ঢাকনাটার। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কৃতকাজ। এটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা কাজ, যে কাজের ফলে আমাদের অতি ক্ষুদ্র স্মরণ ডিএক্স পরিমাণ হয়েছে, এবং এখানে যে বলটা কাজ করেছে সেটা কি এফ বল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু এফ মানে হচ্ছে কি অবশ্যই এফ মানে হচ্ছে পি ইন্টু এ ইন্টু ডিএক্স, এভাবে আমরা লিখতে পারি। তারপরে আমরা গ্রাফটা দেখতে পারি, খেয়াল করে দেখো আমাদের গ্রাফের এটা হচ্ছে মূলবিন্দু বা 0,0, এবং আমরা আয়তনকে রেখেছি এক্স অক্ষ বরাবর, চাপকে রেখেছি ওয়াই অক্ষ বরাবর। চাপের এককটা এখানে প্যাসকেল দিয়েছি, প্যাসকেল যেহেতু এসআই ইউনিট, আর মিটার কি হচ্ছে আমাদের কি ভলিউম বা আয়তনের এসআই ইউনিট। তো এখানে তাই হচ্ছে আসলে আমাদের এখানে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যখন যাব কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায়, তখন আমাদের যে কৃতকাজটা হবে ডব্লিউ, সেটা হচ্ছে কি এর টোটাল এরিয়া বা ক্ষেত্রফলটা হবে। এবং এখানেও তুমি দেখতে পাচ্ছ যে একদম ইনিশিয়ালে যদি চাপ থাকে পি, ফাইনালে আমাদের চাপ থাকবে কি ফি, মানে সমচাপ আর কি। বাট প্রথমে যদি আয়তন থাকে ভি1, তারপরে আয়তনটা থাকবে কি ভি2। এবার ভি1 আর ভি2 বিষয়টা আসি, খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু আয়তনটা পরিবর্তন হয়েছে না। তুমি একদম ইনিশিয়াল আয়তনটাকে ভি1 ধরতে পারো অথবা ভিআই ধরতে পারো আমাদের ছবি অনুসারে, এবং ফাইনাল আয়তনটাকে তুমি ভি2 ধরতে পারো অথবা ভিএফ ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে ভিআই থেকে ভিএফ পরিমাণ আয়তনে পরিবর্তন ঘটানোর জন্য আমাদের যে পরিমাণ কাজ আমরা এখানে করেছি সেটাই হচ্ছে কি টোটাল কাজ বা ডব্লিউ। বাট আমরা এখানে যে ডিডব্লিউটা বের করেছি এটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা আয়তনের পরিবর্তনের জন্য তৈরি করা কাজ। তার মানে বিষয়টা এরকম, আমি যদি এটাকে এক্সপ্লেন করি তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে, তুমি দেখো এখানে এ ইন্টু ডিএক্স আছে, এ হচ্ছে কি আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, ডিএক্স হচ্ছে কি আমাদের স্মরণ বা গ্যাস স্তম্ভের যে লেন্থ বা দৈর্ঘ্যটা আছে সেটা। তুমি যদি ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য এই দুটোকে গুণ করো তাহলে অবশ্যই তুমি কী পাবে, অতি ক্ষুদ্র আয়তন বা ডিভি পাবে। অর্থাৎ তোমার এই গ্যাসটা যখন ডিএক্স পরিমাণ ক্ষুদ্র স্মরণ অতিক্রম করবে গ্যাস স্তম্ভ, তখন আয়তনের যে পরিবর্তনটা হবে সেটাই কি অতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন বা ডিভি। তার মানে তুমি এখানে পি এর পর এই ডিএক্স এর বদলে ডিভি বসাতে পারো। এখন আমরা তো আসলে শুধুমাত্র এক্স পরিমাণ স্মরণের জন্য বা বলা যায় ডিভি পরিমাণ আয়তনের জন্য কৃতকাজ বের করব না, আমরা কৃতকাজটা বের করব টোটালটার জন্য। তো আমি যদি টোটাল আয়তনের জন্য ডিভিটা বের করতে চাই বা বলা যায় সম্পূর্ণ আয়তনের পরিবর্তনের জন্য যদি কৃতকাজটা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে বা আমাদের বলা যায় যে সামেশন দিতে হবে। তাহলে আমি যদি সামেশনটা দিই তাহলে খেয়াল করে দেখো সামেশন অফ ডিডব্লিউ হবে এখানে, আর এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সামেশন অফ পি ডিবি হবে। এখন মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সামেশনটা দিয়ে কীভাবে একটা অবশ্যই নির্দিষ্ট লিমিট বা সীমা
ফলো করে। তো আমাদের এখানে ডিবি যেহেতু আছে, তার মানে আয়তনের সীমাটা কোত্থেকে কোথায় হবে, V1 থেকে শুরু করে V2 পর্যন্ত হবে। তাহলে তাই যদি হয় আমাদের নিচে বসবে হচ্ছে V1 আর উপরে বসবে কি আমাদের V2 নিয়ম অনুসারে। তাহলে V1 পরিমাণ আয়তন থেকে V2 পরিমাণ আয়তনে পরিবর্তনের জন্য আমাদের টোটাল যে কৃতকাজ সেটা হচ্ছে কি সামেশন অফ DW। তাহলে এটাকে আমি একটু কনফার্ম করি ঠিকমতো করে। তো খেয়াল করো, DWকে সামেশন করলে আমি সর্বমোট কৃতকাজ পাবো সমচাপ প্রক্রিয়ায়, এবং এটাকে তারপরে যেটা করব সেটা হচ্ছে সামেশনের বাইরে আমরা পিকে আনবো, যেহেতু চাপ হচ্ছে কনস্ট্যান্ট বা সমচাপ, তাই এটাকে আমরা কখনোই ইন্টিগ্রেশন ওভাবে করতে পারবো না। V1 হচ্ছে লোয়ার লিমিট, V2 হচ্ছে কি আপার লিমিট, ভেতরে থাকবে হচ্ছে ডিবি। তো আমরা এটা নিয়ে শুধুমাত্র কাজ করি। তাহলে আমরা এখানে পাবো পি, ডিবিকে ইন্টিগ্রেশন করলে শুধু ভি হয়, উপরে থাকবে V2, নিচে থাকবে V1। তারপরটা অনেক সহজ, V2 মাইনাস V1 হবে। তাহলে দেখো তো V2 মাইনাস V1 মানে কি আয়তনের পরিবর্তন। তো এই আয়তনের পরিবর্তনটাকে আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করতে পারি। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তো আমি যদি এখানে তোমাকে আরেকটা কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল কৃতকাজ। তাহলে তুমি বলতে পারো সমচাপ প্রক্রিয়া আমাদের যে মোট কৃতকাজটা হয় সেটার মান W ইজ ইকুয়াল টু P ইন্টু ডেল ভি হবে, যেখানে P হচ্ছে সমচাপ বা কনস্ট্যান্ট প্রেশার, আর ডেল ভি হচ্ছে কি আদি এবং শেষ আয়তনের যে পার্থক্য আছে সেটা। এখন আমি সূত্রটাকে আরেকটু মডিফাই করতে পারি। সেটা কিভাবে, খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবককে নিয়ে একটা আদর্শ সূত্র জানি, সেটা হলো কি পিভি ইজ ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। এই জিনিসটা কিন্তু আমরা জানি। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে আমি যদি পিভি এটার বদলে এনআরটি লিখি তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে দেখো, আমি যদি বলি তোমাকে এই লাইনটা, জাস্ট এই লাইনটার দিকে তাকাও, আমি এখান থেকে লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু PV2 মাইনাস হচ্ছে PV1। অর্থাৎ আমি সরাসরি গুণ করে দিলে কিন্তু এই জিনিসটা লিখতে পারবো, এবং এই জিনিসটা যখন আমি লিখতে পারবো তখন এর পরের লাইনটা কী হবে দেখো, P ইন্টু V2, এবং এর বদলে আমরা লিখতে পারি NR ইন্টু T2। কেন? কারণ N হচ্ছে কি মোল সংখ্যা, যেটা গ্যাসে কনস্ট্যান্ট থাকে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাও কি গ্যাসের মধ্যে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। জাস্ট তাপমাত্রাটা কি হবে, চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হয়ে কি হবে T2 হবে। আমি V2 এর জন্য তাপমাত্রা T2 ধরলাম। তাহলে তুমি যখন সমচাপ প্রক্রিয়া নিয়ে কাজ করবে শুধুমাত্র চাপটাই সেম থাকবে, বাকি সবগুলো কিন্তু পরিবর্তন হতে পারে, যেটা আমি তোমাকে একদম শুরুতে বলেছিলাম। তাই যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে, PV1 এর বদল হবে NRT1, যেহেতু আমি V1 এর জন্য T1 ধরেছি। অর্থাৎ তুমি ধরে নাও একদম শুরুতে আমাদের তাপমাত্রা ছিল T1, তারপরে আমাদের তাপমাত্রা হয়েছে T2। তারপরে যেটা করতে পারি একদমই ইজি, তুমি এখানে NR কমন নিতে পারো, ভেতরে থাকবে হচ্ছে T2 মাইনাস হচ্ছে T1, এবং এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ T2 মাইনাস T1 মানে হচ্ছে কি অবশ্যই তাপমাত্রার পরিবর্তন। তো তুমি এটাকে NR ইন্টু ডিটি লিখতে পারো, অথবা ডেলটি লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে কৃতকাজ ডব্লিউ ইজ ইকুয়াল টু কি NR ডেলটি, যেখানে ডেলটিটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন। তবে এখানে সূত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে তুমি যদি কখনো DW হিসেবে সূত্রটাকে লিখতে চাও তখন তোমাকে NR DT হিসেবে লিখতে হবে। আর তুমি যদি শুধুমাত্র মোট কৃতকাজ বা ডব্লিউ হিসেবে লিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে NR ডেলটি হিসেবে লিখতে হবে, কেননা ডিটি হচ্ছে কি তাপমাত্রার অতি ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায়, আর ডেলটি ধারা হচ্ছে তাপমাত্রার একটা বিশাল পরিবর্তনকে বোঝায়। তাহলে তুমি যখন মোট কৃতকাজ ডব্লিউ বের করতে যাচ্ছ তাহলে অবশ্যই তোমার তাপমাত্রার একটা বিশাল পরিবর্তন থাকবে। তাহলে যদি সমচাপ প্রক্রিয়া তোমাদেরকে বলে যে ডেল পি এর মানটা কত, তার মানটা কিন্তু অবশ্যই শূন্য হবে, অন্য কিছু কিন্তু হবে না, কারণ ডেল পি মানে হচ্ছে কি চাপের পরিবর্তন। আর যেহেতু সমচাপ প্রক্রিয়া কোনো চাপের পরিবর্তন হয় না, চাপটা একই থাকে, তাই তুমি বলতে পারো, আচ্ছা কেটে দিচ্ছি সরাসরি, ডেল পি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় সমচাপ প্রক্রিয়া কত, তাহলে তুমি সরাসরি কি বলবে 0। বাট যদি তোমাকে বলে ডেল ভি এর মানটা কত, তাহলে বলবে অবশ্যই এর একটা মান আছে। তাই যদি হয় তাহলে চলো আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া বা আইসোজোরিক প্রসেস। মানে যদি কোনো একটা তাপগতীয় প্রসেস তোমরা দেখো এবং তার মধ্যে যদি সম্পূর্ণ প্রসেসে আয়তনের মানটা যদি সেম থাকে তাহলে তুমি বুঝতে পারবে ওটাই হচ্ছে কি সমায়তন প্রক্রিয়া। তাহলে সমায়তন প্রক্রিয়া হচ্ছে কি কোনো একটা তাপগতীয় সিস্টেমের আয়তন যদি ফিক্স থাকে এবং আয়তনকে আমরা ফিক্স রেখে যদি তাপ শক্তির বা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাই তাহলে সেটা হচ্ছে কি আমাদের সমায়তন প্রক্রিয়া। তাহলে সমায়তন প্রক্রিয়ায় যেটা ফিক্স থাকবে সেটা হচ্ছে অবশ্যই আয়তন ফিক্স থাকবে, বাট বাকি যা যা আছে যেমন চাপ, তাপমাত্রা, তাপ, তারপর হচ্ছে গ্যাসের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি সব কিছু কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের একদম ইনিশিয়ালি কোনো একটা কন্টেইনার আমি নিলাম এবং তার মধ্যে থাকা
কোনো একটা গ্যাসের চাপ হচ্ছে আমাদের PA, আয়তন হচ্ছে আমাদের VA এবং তাপমাত্রা হচ্ছে আমাদের TA। বাট আমি একটু পরে করলাম কি, আমরা এখানে কিছু পরিমাণ হিট দিলাম বা তাপ দিলাম আগুনের মাধ্যমে, এবং ফাইনালি আমরা এই কন্টেনারের যেই পিস্টনটা আছে বা ঢাকনাটা আছে এটাকে এমনভাবে আটকে দিলাম যে এটা উপরে নিচে আর মুভ করতে পারে না। ওই মুহূর্তটাতে তুমি যতই তাপ বাড়ো না কেন বা তাপ কমাও না কেন, আমাদের আয়তনটা এতটুকুর মধ্যে ফিক্স থাকবে আর চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে তাপের পরিমাণটা বাড়িয়ে দাও বা তাপমাত্রা যদি বাড়িয়ে দাও, যা খুশি করো না কেন, একটা সময় পর কি পাবে, তুমি B নাম্বার একটা কন্ডিশন পাবে। তাহলে A হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন বা আদি অবস্থা, আর B হচ্ছে কি আমাদের শেষ অবস্থা। তো শেষ অবস্থা আমি দেখতে পাচ্ছি আমাদের চাপের মান PB চেঞ্জ হয়ে গেছে, তারপর আয়তন হচ্ছে V/B। আচ্ছা, আয়তনটা আসলে চেঞ্জ হবে না যেহেতু সমায়তন প্রক্রিয়া, তাই এটা কিন্তু V/A থাকছে। বাট যেটা হচ্ছে আমাদের তাপমাত্রা সেটাও কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। এবং আমাদের এই জায়গাটাতে খেয়াল করে দেখো, ফিক্সটনটা এমনভাবে আমরা ফিক্সড করেছি যাতে সেটা উপরে উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না। আর ফিক্সটন যদি পিস্টনটা যদি এভাবে ফিক্সড হয়ে থাকে বা ঢাকনাটা যদি এভাবে ফিক্সড হয়ে থাকে, তাহলে অবশ্যই তাপ প্রয়োগ করার পর দ্যাট মিনস আমি এখানে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করলাম। এই তাপ প্রয়োগ করার পর ভিতরে কিন্তু আমাদের চাপ বা প্রেশারটা অবশ্যই বেড়ে যাবে, যেহেতু আমরা গ্যাসের বিভিন্ন রকম অণুপরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছি তাপ পরিবর্তনের সাথে। তো সেক্ষেত্রে আমাদের চাপটা কি হবে না, আর ফিক্স থাকবে না। এবার এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ একদম আদি তাপমাত্রাটা হচ্ছে কি আমাদের TA এবং শেষ তাপমাত্রাটা হচ্ছে কি আমাদের TB। তার মানে এখানে তাপমাত্রার একটা পরিবর্তন আছে, আর আমরা তাপমাত্রার পরিবর্তনকে DT দিয়ে প্রকাশ করতে পারি অথবা ΔT দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? এখন তোমরা মেয়ারের প্রকল্প অনুসারে জানো যে তাপমাত্রার যে পরিবর্তন সেটা আবার সমানুপাতিক থাকে কিসের? অবশ্যই অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের। তার মানে আমি বলতে পারি DT যেরকম DU এর সমানুপাতিক, একইভাবে ΔT হচ্ছে কি ΔU এর সমানুপাতিক। আমি দুইটা দ্বারা আসলে পার্থক্য বা পরিবর্তন বোঝাচ্ছি, যেখানে DT মানে হচ্ছে অতি ক্ষুদ্র তাপমাত্রার পরিবর্তন, আর ΔT মানে হচ্ছে কি একটা বিশাল তাপমাত্রার পরিবর্তন। তাহলে সমায়তন প্রক্রিয়া তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, তাপমাত্রা যেহেতু পরিবর্তন হচ্ছে, তার মানে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি সেটাও কিন্তু পরিবর্তন হবে, যেটা আমরা অনেকে জানতাম না। তার মানে সমায়তন প্রক্রিয়ায় কেবলমাত্র আমাদের যেই তাপমাত্রা এবং হচ্ছে চাপ এরাই পরিবর্তন হয় না, আমাদের অভ্যন্তরীণ শক্তিও কি পরিবর্তন হয়। তার মানে আমি যদি বলি আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তি যদি হয় ধরা যাক হচ্ছে UI, তাহলে অবশ্যই এই জায়গাটাতে অভ্যন্তরীণ শক্তি হবে কি UF। আর মজার কথা হচ্ছে কি, তুমি কখনোই UI এবং UF অর্থাৎ এদের এক্সাক্ট মান বের করতে পারবে না, যেটা আমি তোমাকে অভ্যন্তরীণ শক্তি পড়ানোর সময় বলেছিলাম। তার মানে তুমি ইউআইকেও বের করতে পারবে না, ইউএফকেও কিন্তু কখনোই বের করতে পারবে না। তুমি যেটা বের করতে পারবে তাদের পার্থক্য, দ্যাট মিনস শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি, অথবা ΔU-কে তুমি বের করতে পারবে। তো এটাই আমাদের মেইন কাহিনী। সমায়তন প্রক্রিয়া শুধুমাত্র আয়তনটাই ফিক্স থাকে, বাট তাপমাত্রা পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, চাপও আমাদের পরিবর্তন হয় এবং তাপও আমাদের পরিবর্তন হয়। দ্যাট মিনস আমাদের ভেতরে যদি প্রথমে তাপ থাকে ধরা যায় QA, তারপরে কিন্তু তাপটা হয়ে যাবে QB। কেন? কারণ আমরা বাইরে থেকে অবশ্যই তাপ শক্তি প্রদান করছি, তো এই কারণে আমাদের তাপের মানটা চেঞ্জ হতে পারবে। তারপরে যেটা বের করবো সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজের মান কত। এটা আমরা গ্রাফ থেকে বের করতে পারি, কেননা আমরা জানি যে কৃতকাজের মান হচ্ছে P বনাম V, এই গ্রাফের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে আরও একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যেখানে x অক্ষ বরাবর আমাদের আয়তন দেওয়া আছে মিটার কিউ ইউনিটে, আর y অক্ষ বরাবর আমাদের চাপ দেওয়া আছে প্যাসকেল ইউনিটে। তো আমি যদি সমায়তন প্রক্রিয়ার কথা বলি, তাহলে দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট সময় কোনো একটা গ্যাসের অবস্থা হচ্ছে A, তখন তার চাপ ছিল হচ্ছে P2, আয়তন হচ্ছে V। আবার কিছুক্ষণ পর গ্যাসের অবস্থা হচ্ছে B, সেখানে চাপ হচ্ছে P1 এবং আয়তনটা হচ্ছে কি V। তার মানে সময়ের পরিবর্তনের সাথে আমাদের আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে এটা হচ্ছে কি একটা সমায়তন প্রক্রিয়া। এবং এইটুকু গ্রাফের মধ্যে আমি যদি এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেটা হবে কি আমাদের সমায়তন প্রক্রিয়া কৃতকাজ বা ওয়ার্ক ডান। তাহলে আমরা কৃতকাজটা বের করি। এরিয়া যদি বের করতে চাই, আমাদের খুব সুন্দর একটা সূত্র ছিল, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের অবশ্যই এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে কি P ইন্টু DV সামেশন অফ V2 থেকে শুরু করে V1 থেকে শুরু করে V2, এরকম একটা সূত্র আমরা কিন্তু দেখেছিলাম। অর্থাৎ আমরা করতাম কি, সেটা হচ্ছে আমরা আয়তনকে অনেক ক্ষুদ্র ভাগে ভাগ করতাম, প্রত্যেকটা ভাগ হচ্ছে DV, এবং ওর সাথে আমরা একটা চাপ P-কে গুণ করে টোটালটাকে ইন্টিগ্রেশন করে ফেলতাম আদি আয়তন থেকে শেষ আয়তন পর্যন্ত। তো এখানে আমরা তাই করছি, বাট এখানে একটা সমস্যা হচ্ছে কি, ধরো আমি P-টা হচ্ছে কি কনস্ট্যান্ট ধরলাম, তাই না? P-টা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে P1 থেকে P2, বাট আমি P বলতে ওভারঅল চাপকে বোঝাচ্ছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে V1, V2 হচ্ছে আমাদের নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা, আর DB হচ্ছে কি এখানে থাকছে।
তো এবার আমি যদি এটা বের করি তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবে পি ইন্টু আমাদের ডিভিটা হয়ে যাবে কি ইন্টিগ্রেশন করলে ভি, এবং এখানে দেখো আমাদের V1 মানে কি আদি আয়তন, তুমি দেখতে পাচ্ছ আদি আয়তন হচ্ছে কি V2 মানে কি শেষ আয়তন, তুমি দেখতে পাচ্ছ শেষ আয়তনটাও কি ভি। বাট যদি তোমার গ্রাফের মধ্যে কোনো তীর চিহ্ন না থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে যে কোনো একটাকে আদি আয়তন এবং শেষ আয়তন ধরতে পারি। বাট তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এই গ্রাফে কিন্তু একটা তীর চিহ্ন আছে, দ্যাট মিনস এখানে বি থেকে এ এটা নির্দেশ করছে। তখন তুমি বুঝবে যে আমাদের আদি অবস্থা ছিল বি এবং শেষ অবস্থা ছিল হচ্ছে এ। তার মানে আমি এতক্ষণ যে ডিসিশনটা নিয়েছি এখানে V1 V2 এটা কিন্তু তীর চিহ্ন বাদে নিয়েছি, বাট আমি এইমাত্র দেখলাম এখানে একটা তীর চিহ্ন আছে, সেটা নির্দেশ করছে কি আমাদের বি থেকে এতে। এবং এই তীর চিহ্ন দ্বারা আমি বলতে পারি বি থেকে এতে মানে হচ্ছে আমাদের এটা আদি অবস্থা, দ্যাট মিনস বি হচ্ছে আদি অবস্থা এবং এ যেটা সেটা হচ্ছে কি আমাদের শেষ অবস্থা। তাহলে তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে তাহলে আদি আয়তন হবে কোনটা, আদি আয়তন হবে অবশ্যই ভি এবং শেষ আয়তন হবে কোনটা এই ভি। আদি চাপ হবে এখানে P1 এবং শেষ চাপ হবে কি আমাদের এখানে P2, এটা তোমাকে বুঝতে হবে। তাই আমি বলতে পারি আমাদের এখানে যেহেতু V1 এবং V2 দুইটাই হচ্ছে ভি, তাই আমরা উপরে নিচে ভি দিতে পারি V1 এবং V2 এর জায়গায়। তো আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি P ইন্টু ভি মাইনাস ভি যদি করো তাহলে আলটিমেটলি তোমার কৃত কাজটা আসবে কি 0। তার মানে আমরা একটা বিষয় কনফার্ম হলাম, সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া আমাদের কোনো কৃতকাজ হয় না এবং এই টোটাল কৃতকাজের মানটা হয় কি 0। এবং আরও কিছু বিষয় তোমাদেরকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় আমাদের যে স্মরণের পরিবর্তন সেটাও কিন্তু 0 হয় এবং একই সাথে আয়তনের যে পরিবর্তন সেটাও কি 0 হয়। তার মানে দুইটা যখন 0 হবে আমাদের কৃতকাজ দ্যাট মিনস ডব্লিউ অথবা ডিডব্লিউ যেটার কথাই বলি না কেন সেটা সম্পূর্ণরূপে আমাদের 0 হবে। তো এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। শুধুমাত্র যে আয়তনের পরিবর্তন 0 হচ্ছে তা না, আমাদের কিন্তু স্মরণের পরিবর্তনও 0 হচ্ছে। এবং এই স্মরণটা আসলে কিসের স্মরণ? অবশ্যই গ্যাস স্তম্ভ যেটা ছিল সেটা স্মরণ। যেমন আমরা যদি আগের ছবিতে দেখি আমাদের আদি অবস্থায় গ্যাসের সিলিন্ডারের উচ্চতাটা ছিল এতটুকু এবং শেষ অবস্থায় কিন্তু আমাদের উচ্চতাটা ঠিক এতটুকু আছে। তাহলে এখানে এক্সট্রা কোনো dx পরিমাণ স্মরণ ঘটেনি এবং এই স্মরণ ঘটেনি বলে আমাদের আয়তনের কি পরিবর্তন হয়নি। তার মানে যেখানে আমাদের স্মরণের অতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে 0, সেখানে অবশ্যই আয়তনের অতি ক্ষুদ্র পরিবর্তন কি হবে 0 হবে। এবং এই দুইটা কন্ডিশন আসলে কিসের জন্য কাজ করে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি, সেটা হচ্ছে কি ডব্লিউ বা কৃতকাজ, এটাও কি 0 হবে। তো এই সবগুলো কন্ডিশন হচ্ছে আমাদের আইসোস্ফেরিক বা সমায়তন প্রক্রিয়ার জন্য। তাহলে যদি কখনো তোমাকে এরকম কোশ্চেনে দেয় যে সমায়তন প্রক্রিয়ার জন্য কোন কোন কন্ডিশনগুলো আসলে ট্রু বা শর্ত, তখন কিন্তু এই তিনটাই তোমার সত্য বলে গণ্য হবে। সেই সাথে আমি আরেকটা যোগ করে দিতে পারি, সেটা হচ্ছে অবশ্যই ডিডব্লিউ যেটা বা অতি ক্ষুদ্র কাজ যেটা কৃতকাজ সেটাও কি আমাদের 0 হবে। তাহলে এই 4টা কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে সমায়তন প্রক্রিয়ার জন্য। তারপর আরেকটা বিষয় হচ্ছে আমি তোমাকে গ্রাফের থেকে দেখাই, এই গ্রাফের মধ্যে কিন্তু কোনো এরিয়া নেই বা ক্ষেত্রফল নেই। তার মানে যে সমস্ত গ্রাফগুলো একটা লম্বা রেখার মতো হয় বা এরকম কোনো একটা রেখার মতো হয়, ওই সমস্ত গ্রাফের কিন্তু কোনো ক্ষেত্রফল থাকে না। আর যেহেতু গ্রাফটাও দেখতে পাচ্ছ জাস্ট বি থেকে এ এরকম একটা রেখার মতো কাজ করছে, দ্যাট মিনস উপরে বি নিচে হচ্ছে এ, তাই এই ক্ষেত্রে এটার কোনো এরিয়া থাকবে না, ক্ষেত্রফল থাকবে না। এখন আমি যদি তোমাকে একটু চেঞ্জ করে দিই গ্রাফটা জাস্ট তোমাদের বোঝার জন্য, ধরো আমি গ্রাফটাকে এইভাবে আঁকলাম না, আমি এখন করলাম কি টোটাল গ্রাফটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। কিভাবে? তুমি ধরে নাও না 90 ডিগ্রি না, আসলে কোনো ডিগ্রিতেই না, আমি জাস্ট বললাম কি যে তোমার এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আয়তন ভি এবং এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে চাপ পি, তখন তোমার গ্রাফটা কেমন হবে? তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের আয়তন কি সময়ের সাথে সাথে সেম থাকবে, তাই আমাদের গ্রাফ যেটা হবে সেটা হচ্ছে ধরো নির্দিষ্ট একটা মুহূর্তে আমাদের তাপগতীয় প্রক্রিয়ার চাপ হচ্ছে P1 এবং কিছুক্ষণ পর তার চাপটা আমি পরিবর্তন করে P2 করলাম। বাট আমাদের সমায়তন প্রক্রিয়াতে আয়তন কি থাকবে? ফিক্স থাকবে। তুমি ধরে নাও সেই আয়তনটা হচ্ছে কিছু একটা, ধরা যাক হচ্ছে ভি প্রাইম বা শুধু ভি ধরতে পারো। তখন কিন্তু এই পয়েন্টটা আমাদের যা হবে এই পয়েন্টটা কি আমাদের তাই হবে, দ্যাট মিনস একই উচ্চতা থাকবে। তো ওই ক্ষেত্রে আমাদের গ্রাফটা দেখতে দেখাবে ঠিক এরকম। অর্থাৎ আমি যদি এখান থেকে এখানে একটা রেখা টানি, সেই রেখাটাই হবে কি আমাদের গ্রাফ। আর যেহেতু আমাদের P1 থেকে P2-তে প্রক্রিয়াটা যাচ্ছে, তাই তুমি যেটা করবে সেটা হচ্ছে P1 থেকে P2-র দিকে একটা তীর রেখে দিবে, তাহলেই হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে কিন্তু একটা দারুণ ডিসিশন আনা যায়। ডিসিশনটা হচ্ছে কি, যদি আচ্ছা কোথায় লিখবো, আমি এখানে লিখি। তো হ্যাঁ, যদি তুমি ধরে নাও এক্স অক্ষ বরাবর আমি আয়তন ভিকে নিলাম
ওয়াই অক্ষ বরাবর আমি চাপ পিকে নিলাম, তখন আমরা যে পিভি ডায়াগ্রাম পাবো বা গ্রাফ পাবো সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, তখন আমাদের গ্রাফটা হবে কি একদম লম্ব বরাবর। আবার আমি যদি এক্স অক্ষ বরাবর চাপ কিনি, ওয়াই অক্ষ বরাবর যদি আমি আয়তন কিনি, তাহলে আমি সমায়তন প্রক্রিয়ায় যে পিভি ডায়াগ্রাম পাবো বা গ্রাফটা পাবো, সেক্ষেত্রে আমাদের গ্রাফটার যেই রেখাটা হবে সেটা হচ্ছে অনুভূমিক বরাবর বা হরিজন্টালি। তাহলে এই বিষয়টা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। সমায়তন প্রক্রিয়ায় কখনোই কিন্তু আমাদের গ্রাফটা এরকম আঁকাবাঁকা হবে না, মানে হেলে থাকবে না। সবসময় কিন্তু হয় হরিজন্টালি হবে অথবা ভার্টিক্যালি হবে, অর্থাৎ হরিজন্টালি মানে হচ্ছে অনুভূমিকভাবে, আর ভার্টিক্যালি মানে হচ্ছে উলম্বভাবে। এখন আমি যদি সেম বিষয়টা তোমাকে সমচাপ প্রক্রিয়ার গ্রাফের জন্য দেখাই, খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে একটা সমচাপ প্রক্রিয়ার গ্রাফ ছিল। তো এই গ্রাফের মধ্যে কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপকে ধরেছি। বাট কি হতো যদি আমি এটাকে উল্টে দিতাম? ধরো তুমি এক্স অক্ষ বরাবর এখন চাপকে ধরলে এবং ওয়াই অক্ষ বরাবর এখন আয়তনকে ধরলে, দ্যাট মিনস ভিকে, তখন গ্রাফটা কেমন হবে? তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এটা সমচাপ প্রক্রিয়া, তাই আয়তন যা খুশি থাকুক না কেন, ধরো ভি1 আয়তন, ভি2 আয়তন, আমাদের চাপের মানটা কিন্তু ফিক্স থাকবে ধরো পিতে। তো তখন আমাদের গ্রাফটা হবে কি কীরকম? উলম্বভাবে বা বলা যায় লম্বভাবে হবে। তাহলে দেখো তো, সমায়তন এবং সমচাপ প্রক্রিয়ার পিভি ডায়াগ্রামটা কিন্তু একে অপরের অপোজিট, তাই না? তো আমি সমচাপ প্রক্রিয়ায় যদি কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখি, তাহলে দেখতে পাচ্ছ আমি যদি এক্স অক্ষ বরাবর আয়তনকে ধরি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি চাপকে ধরি, তাহলে আমি যে গ্রাফটা পাচ্ছি খেয়াল করে দেখো, সেটা ছিল কি অনুভূমিক বরাবর বা হরিজন্টালি। তাহলে আমি এখানে লিখতে পারি এই গ্রাফটা হচ্ছে এরকম অনুভূমিক বরাবর থাকবে। আবার আমি যদি এক্স অক্ষ বরাবর চাপকে ধরি, ওয়াই অক্ষ বরাবর যদি আয়তনকে ধরি, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা অবশ্যই উলম্ব বরাবর পাবো। তুমি আগের ছবিতে খেয়াল করো, এখানে কিন্তু আমরা উলম্ব বরাবর পেয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম যে সমচাপ এবং সমায়তন প্রক্রিয়ার দুটো গ্রাফিকই জাস্ট একে অপরের বিপরীত। তাই যদি হয় তাহলে আমি জাস্ট এখানে আরেকটা জিনিস দেখাই। তুমি ধরে নাও তোমার হাতে দুটো প্রক্রিয়া আছে। কি কি প্রক্রিয়া? একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া, দ্যাট মিনস দুইটাই তাপগতীয় প্রক্রিয়া। এবং আমি তোমাকে যে কোনো একটা ডায়াগ্রাম দিলাম, ধরো আমাদের সে আগের পিভি ডায়াগ্রাম, যেখানে এক্স অক্ষ বরাবর আমাদের আয়তন থাকছে এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের চাপ থাকছে। এক্ষেত্রে আমি যদি তোমাকে দুইটা প্রসেস দিই, ধরো দুইটা প্রক্রিয়া বা তাপগতীয় প্রক্রিয়া, একটা আমি দিলাম কি সমায়তন বা আইসোচরিক, আরেকটা দিলাম আমি সমচাপ বা আইসোবারিক, তখন আমাদের গ্রাফের ছবিটা কেমন হবে? গ্রাফের ছবিটা খুব সুন্দর হবে। দেখো, গ্রাফের ছবিটা এরকম হতে পারে। গ্রাফের ছবিটা আমি একটু দেখাচ্ছি। ধরো কোনো একটা ক্ষেত্রে গ্রাফের ছবি এরকম হতে পারে, অর্থাৎ আমাদের এখানে একই সাথে হরিজন্টাল বা অনুভূমিক লাইন থাকবে, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব লাইন থাকবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপর এটা মুছে দিলাম। গ্রাফের ছবি এরকম হতে পারে, তাই না? অবশ্যই পারে। আমি আরেকবার আঁকি, এরকম হতে পারে। অথবা আমাদের গ্রাফের ছবিটা, আমি এটা মুছলাম না, এরকম হতে পারে। অথবা আমাদের গ্রাফের ছবিটা এরকম হতে পারে। অথবা আমাদের গ্রাফের ছবিটা এরকম হতে পারে। অথবা আমি যদি বলি আমাদের গ্রাফের ছবিটা এরকমও হতে পারে। অথবা আমাদের গ্রাফের ছবিটা এরকমও হতে পারে। অথবা আমি এটাকেও রাখলাম। আচ্ছা, আমি সবগুলো আসলে আঁকি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি ধরে নাও যে সবগুলো আমাদের গ্রাফের ভিতরে আছে। তো প্রথম ছবিটা ধরো এরকম হতে পারে, যেখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে সমায়তন, একটা হচ্ছে কি সমচাপ। ঠিক প্লাসের মতো করে মাঝে মাঝে এরকম ছবি বসতে পারে। একটা হতে পারে আমাদের গ্রাফ অনেকটা উল্টো এলের মতো, আরেকটা হতে পারে হচ্ছে নর্মাল এলের মতো, আরেকটা হতে পারে এরকম, আরেকটা হতে পারে আমাদের এরকম। তারপরে মানে বিভিন্ন শেপ হতে পারে। একটা হতে পারে আমাদের এই গ্রাফের মতো, মানে একটা বড় আরেকটা ছোট অংশ, এরকম হতে পারে। তো এখানে আসলে শেপের অভাব নাই, অনেক ধরনের শেপই কিন্তু হতে পারে। একটা হতে পারে ধরো ক্রুশের মতো এরকম শেপ। তারপর আরেকটা হতে পারে কিরকম, আরেকটা হতে পারে ধরো এরকম হতে পারে, মানে উল্টানো টি এর মতো। তারপর আরেকটা হতে পারে সরাসরি টি এর মতো শেপ। আরেকটা হতে পারে ধরো এরকম। তারপর আরেকটা শেপ হতে পারে ধরো একদম উল্টো টি এর মতো, এরকম হতে পারে। তার মানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে তুমি যদি পিভি ডায়াগ্রাম আঁকতে চাও যেখানে দুইটা প্রসেস থাকবে, একটা হচ্ছে সমচাপ এবং আরেকটা হচ্ছে সমচাপ আর একটা হচ্ছে সমায়তন, তখন তুমি এরকম অনেক ধরনের শেপ আঁকতে পারো। দ্যাট মিনস প্রত্যেকটা শেপে একটা থাকবে হচ্ছে হরিজন্টাল বা অনুভূমিক বরাবর, আরেকটা থাকবে তোমার ভার্টিক্যাল বা উলম্ব বরাবর। আমি যদি একটু ডিনোট করে দিই, ধরো এটা হচ্ছে আমাদের
মানে হরিজন্টাল বরাবর। এটা হচ্ছে সময় মানে হরিজন্টাল, এটা হরিজন্টাল বা অনুভূমিক, এটা অনুভূমিক। তারপর এটা হচ্ছে অনুভূমিকের জন্য গ্রাফ, এটাও হচ্ছে অনুভূমিক। তারপর এটা অনুভূমিক, জাস্ট আমি কালারটা চেঞ্জ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এটা মুছে দিলাম, এটা হচ্ছে টি এর মতো সরাসরি, এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে উল্টো টি এর মতো। তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। হুট করে যদি তুমি কোনো একটা গ্রাফে এই সমস্ত সিম্বল দেখো, তাহলে বুঝে যাবে এর মধ্যে একটা প্রসেস হচ্ছে সমায়তন প্রক্রিয়া, আর একটা প্রসেস হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া।